ছোট্ট এক গ্রামে বাস করত মায়া নামের এক মেয়ে। মায়া তার বাবা এবং মায়ের সাথে বাস করত। মায়ার বাবা ছিল একজন সাধারণ জেলে এবং মায়ার মা একজন গৃহিণী। মায়া দেখতে খুবই রূপবতী ছিল। মায়া তার বাবা মায়ের অতি স্নেহের মেয়ে। তারা তিনজন একসাথে বসে গল্প করে। এভাবে দরিদ্রতার মধ্যেও খুব সুখে শান্তিতে তাদের দিন কাটছিল। অন্যদিকে বিষ্ণুপুর রাজ্যের রাজকুমার ছিলেন আকাশ। রাজকুমার দেখতে খুবই সুদর্শন পুরুষ ছিলেন। আশেপাশের অন্যান্য রাজ্যের রাজকন্যারা রাজকুমারকে বিয়ে করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। রানী এবং রাজা বিভিন্নভাবে রাজকুমারকে বিয়ের জন্য বোঝাতে লাগলেন। একদিন রাজা আর রানী মন্ত্রীর উপস্থিতিতে রাজকুমারকে ডেকে বললেন, রাজকুমার, বলো তো তোমার মতলবটা কি? বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, তুমি কি আমাদের নাতি নাতনি দেখার সুখ দিবে না? বিভিন্ন রাজ্য থেকে তোমার বিয়ের সম্বন্ধ আসছে, তুমি কাউকে পছন্দ করে বিয়ে করলেই তো হয়। হ্যাঁ রাজকুমার, তুমি বিয়ে করতে রাজি হচ্ছ না কেন? যদি তোমার কাউকে পছন্দ থাকে আমাদের বলতে পারো, আমাদের কোনো সমস্যা নেই। আপনারা যে আমার জন্য চিন্তা করেন এটাই আমার সৌভাগ্য, কিন্তু আমি সারা জীবনের সিদ্ধান্ত এভাবে নিতে পারবো না। আমার যাকে পছন্দ হবে আমি তাকেই বিয়ে করবো, আর এর জন্য আমার কিছু সময় প্রয়োজন। রাজা এবং রানী রাজকুমার আকাশকে ভীষণ ভালোবাসতেন। এর জন্য তারা রাজকুমারের কোনো কথারই বিরুদ্ধে যেতেন না। রাজকুমার সেখান থেকে হেঁটে চলে যায়। তখন মন্ত্রী বলেন, রাজামশাই, আমার মনে হয় রাজকুমারের কোনো পছন্দের মেয়ে আছে, এজন্যই তিনি বিয়ে করতে রাজি হচ্ছেন না। ঠিক বলেছো, আমারও মাঝে মধ্যে এরকম মনে হয়। আপনারা তো জানেন আমার মেয়ে কুসুম এবং রাজকুমার, তারা দুজনেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। আমার মনে হয় কুসুম রাজকুমারের মনের কথাটা জানবে, তাকে একবার জিজ্ঞেস করে দেখা যায়। তুমি ঠিকই বলেছো রাজা মশাই। এমন কি হতে পারে যে আমাদের রাজকুমার আসলে তার ছোটবেলার বন্ধু কুসুমকেই পছন্দ করছে? এটা হলে তো ভালোই হয়। আমার সবচেয়ে প্রিয় মন্ত্রীর মেয়ে কুসুম, আর কুসুম মেয়ে হিসেবে অনেক ভালো, কিন্তু রাজকুমার মুখ ফুটে কিছু না বললে তো আমরা কিছু করতেও পারছি না। ছোট মুখে বড় কথা। আমার মনে হয় রাজকুমারকে আপনারা যদি বলেন তাহলে সে না করতে পারবে না। হয়তো সে লজ্জায় তার মনের কথা বলতে পারছে না। ঠিক আছে মন্ত্রী, আমি তোমার এই প্রস্তাবটা ভেবেচিন্তে দেখবো। এরপর মন্ত্রী রাজা মশাইয়ের কক্ষ থেকে বের হয়ে বাইরে চলে আসে। কিছু দূর হেঁটে যাওয়ার পর মন্ত্রী মনে মনে বলতে থাকে, ভালোই হয়েছে, আমি রাজা এবং রানীর কানে আমার মেয়ের সম্পর্কে কথাটা তুলে দিয়েছি। এখন শুধু আমার মেয়ের এই রাজ্যের রানী হওয়ার পালা। এরপর রাজ্যের সকল ক্ষমতা আমার হাতে চলে আসবে। যেভাবেই হোক আমি আমার মেয়েকে রাজকুমারের সাথে বিয়ে দিয়েই ছাড়বো। মন্ত্রী হেঁটে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। মন্ত্রীর বাড়ি রাজপ্রাসাদ থেকে খানিকটা দূরের পথ। সে বাড়ি পৌঁছালে কুসুম তার সামনে এসে তাকে জিজ্ঞেস করে, বাবা, তুমি কি রাজা মশাইয়ের সাথে আমার আর আকাশের ব্যাপারে কিছু বলেছো? তুমি কোনো চিন্তা করো না, আমি রাজামশাই এবং রানীর সামনে তোমার কথা তুলে ধরেছি। কি বললেন তারা? রানী সাহেবা নিজে থেকেই বললেন যে হয়তো রাজকুমার তোমাকে পছন্দ করে। আমি আশাবাদী খুব তাড়াতাড়ি তোমার আর রাজকুমারের বিয়েটা হয়ে যাবে। বাবা, তুমি সত্যি বলছো? এখনই এত খুশি হচ্ছ কেন? এটা তো কেবল শুরু। তোমার রানী হয়ে রাজ্যের সকল ক্ষমতা নিজের হাতে নিতে হবে, তবেই তো আমার এত বছরের স্বপ্ন পূরণ হবে। মন্ত্রী তার মেয়ের সাথে মিলে পুরো রাজ্য নিজেদের দখলে করার স্বপ্ন বুনতে থাকে। রাজকুমার একদিন রাজা মশাইকে বলে, বাবা, আমি আজ ঘোড়া নিয়ে শিকারে বের হতে যাচ্ছি। এ তো খুব ভালো কথা। আমার ছেলে শিকারে যাবে, আমি কিছু সিপাহীদের তোমার সাথে পাঠানোর ব্যবস্থা করছি। না বাবা, আমি আজ একাই শিকারে বের হব, আমার সাথে কোনো সিপাহী আমি নিব না। রাজকুমার হয়ে একা কিভাবে শিকারে বের হবে? এটা তোমার জন্য মোটেও ঠিক হবে না। তুমি জানো প্রাসাদের বাইরে কত রকমের শত্রু আক্রমণ করার জন্য অপেক্ষা করছে। বাবা, আমি আজ রাজকুমার হিসাবে শিকারে বের হব না, আমি রাজ্যের সাধারণ নাগরিক হিসেবেই শিকারে বের হব। তুমি চিন্তা করো না, আমার কিছুই হবে না। আর তোমার ছেলে এক সাহসী যোদ্ধা, সেটা নিশ্চয়ই ভুলে যাওনি। রাজকুমারের কথা শুনে রাজা আর কোনো কিছুই বলে না। এরপর রাজকুমার তার রাজকীয় পোশাক ছেড়ে একটা সাধারণ পোশাক পরে ঘোড়ায় চড়ে শিকারের জন্য বের হয়ে যান। রাজকুমার চলতে চলতে অনেক দূরে ছোট্ট এক গ্রামে চলে আসে। রাজকুমার ঘুরে ঘুরে তার শিকার খুঁজতে থাকেন। এমন সময় সে একটা নদীর পাশে এসে ক্লান্ত হয়ে পড়েন এবং একটা গাছের নিচে বসে বিশ্রাম নিতে চায়। জায়গাটা কি শান্ত,
একটু বসে বিশ্রাম নেওয়া যাক, তারপর না হয় আবার শিকারের খোঁজে বের হব। হঠাৎ রাজকুমার দেখতে পায় নদীর পাশে একটা নৌকা বাঁধা, আর সেই নৌকাতে বসে বসে একটা মেয়ে আপন মনে গান গাইছে। মেয়েটির মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু তার গলার আওয়াজ ভারী মিষ্টি শোনাচ্ছে। রাজকুমার মনে মনে চিন্তা করেন, বাহ, কি মিষ্টি গলা, মেয়েটা ভারী সুন্দর গান গায়। আমি যদি আর একটু সামনে গিয়ে মেয়েটার সাথে একটু কথা বলতে পারতাম। এমন সময় একটা লোকের আওয়াজ শুনতে পাওয়া যায়। রাজকুমার দেখতে পায় একজন লোক মেয়েটাকে ডাকছে। মায়া, জলদি বাড়ি আয়, আর কতক্ষণ? চল এবার বাড়ি যাই। হ্যাঁ বাবা, আমি আসছি, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। এই বলে মায়া সেখান থেকে চলে যায়। রাজকুমার আর তার সাথে কোনো কথা বলার সুযোগ পান না। মায়া, কি সুন্দর একটা নাম। মায়া, তোমার গলার সুরটা যেমন মিষ্টি, তেমনি তোমার নামটাও ভারী সুন্দর। বিকাল হয়ে গেছে, এখনো নদীর পাড়ে বসে কি করো? জলদি বাড়ি চলো। জানি না, কিন্তু এই নদীর পাড়ে বসে থাকতে আমার বেশ ভালো লাগে। তোমার মা চিন্তা করতেছে, বাড়ি চলো, আজ মজা করে খাওয়া দাওয়া হতো। এরপর মায়া তার বাবার সাথে বাড়ির উদ্দেশ্যে চলে যায়। রাজকুমার সেখানেই কিছুক্ষণ বসে বিশ্রাম করেন। সেদিন আর সে শিকারে বের হন না। সেখান থেকে সোজা রাজপ্রাসাদে চলে যায়। রাজকুমার এভাবে সিপাহী ছাড়া কেন শিকারে বের হলেন? মা, আপনি শুধু শুধু দুশ্চিন্তা করবেন না। এই দেখুন, আমি একদম ঠিক আছি, আর আপনার ছেলে নিজেকে শত্রুর হাত থেকে রক্ষা করতে পারবে, এই আত্মবিশ্বাসটুকু রাখুন। রাজকুমার তার কক্ষে এসে ঘুমানোর প্রস্তুতি নেয়। সেই রাতেও রাজকুমার শুধু কল্পনাতে মায়ার গাওয়া গান শুনতে পায় এবং তার চেহারা মনে করার চেষ্টা করে। মায়া, তোমার সাথে আমার দেখা করতেই হবে। তুমি আমার ঘুম এভাবে কেড়ে নিতে পারো না। রাজকুমার খুব ভোরে ঘুম থেকে উঠে যায়। এরপর সে বাগানে হাঁটতে বের হয়। সে দেখতে পায় রাজা মশাই আগে থেকেই বাগানে হাঁটছেন। রাজা মশাই রাজকুমারকে দেখতে পেয়ে জিজ্ঞেস করেন, সুপ্রভাত রাজকুমার, তুমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাবে এটা তো আমি ভাবিনি। কি হয়েছে? সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ বাবা, সবকিছু ঠিকঠাক আছে, তবে আজ আমার ঘুমে একটু সমস্যা হচ্ছিল, এজন্য খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। এখন ভাবলাম যদি বাইরে হাঁটলে একটু ভালো লাগে। ঠিকই করেছো তুমি। চলো, এখন আমরা দুজন মিলে একটু সামনের দিকে হাঁটবো। তারা দুজনে মিলে হাঁটছেন। বাগানটা খুবই সুন্দর দেখতে, চারদিকে নানান রঙের ফুল। রাজা হাঁটতে হাঁটতে ভাবলেন, এটাই ঠিক সময় রাজকুমারকে কুসুমের ব্যাপারে জিজ্ঞাসা করি। শুধু শুধু তার মতামত না নিয়ে তো আর আমরা বিয়ে ঠিক করতে পারি না। রাজা মশাই এরপর বললেন, রাজকুমার, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল। বাবা, আপনি যদি সকাল সকাল বিয়ের কথা বলেন তাহলে কিন্তু আমার মোটেও ভালো লাগবে না। আমি এসেছি একটু শান্ত নিরিবিলি পরিবেশে ঠান্ডা হাওয়া। আহা, আমার কথা তো আগে শোনো, তারপর না হয় বলো। আমি তোমাকে বিয়ের ব্যাপারে কিছুই জিজ্ঞাসা করব না। আমি শুধু একটা কথা জিজ্ঞাসা করছি। কুসুম তো তোমার ছোটবেলার বন্ধু, তোমার কি মনে হয় মেয়েটা আসলে কেমন? বাবা, এটা কেমন কথা বলছো? কুসুমকে আমি যতদিন ধরে চিনি, তোমরাও তো তাকে ততদিন ধরেই চেনো। সে তো আমাদের মন্ত্রীর মেয়ে। কুসুম সবচেয়ে ভালো বন্ধু, কিন্তু হঠাৎ কুসুমের কথা কেন বলছো? না না, তেমন কোনো বিশেষ কারণ নেই, এমনিই মনে হলো তাই জিজ্ঞাসা করলাম। চলো প্রাসাদের এবার ভিতরে চলে যাই। এরপর রাজা এবং রাজকুমার দুজনেই রাজপ্রাসাদের ভেতরে চলে যান। অন্যদিকে মায়া খুব ভোরে উঠে তার মায়ের সাথে কাজে সাহায্য করতে শুরু করে। মায়া আর তার মা রান্না শেষ করলে মায়ার বাবা এসে বলে, শোনো গো, আজ আমি তাড়াতাড়ি নদীতে যাবো। আজকা হইলো পূর্ণিমা, আজকে অনেক ভালা ভালা মাছ জোয়ারের টানে নদীর পারে আসবো। আমি তাড়াতাড়ি না গেলে অন্য মাঝিরা মাছ ধরে ফেলবো। তুমি আমার খাওয়ানটা পাঠায় দিও মাইয়ারে দিয়া। আমি এখন গেলাম, খাইতে পারুম না। এই বলে মায়ের বাবা তাড়াহুড়ো করে মাছ ধরার জাল নিয়ে নদীতে চলে যায়। মারে, তুই এক কাজ কর, এখন খাইয়া নে, তারপরে তোর বাপজানের লাইগা খাওন বাইরা দিতাছি। ওগুলা নিয়া নদীর পাড়ে যা, সাবধানে যাইস। তুই কিন্তু সাঁতার পারস না, নদীর আশেপাশে সাবধানে থাকবি, বুঝলি? ঠিক আছে মা, চিন্তা করো না। আমি কি এখনো ছোট আছি নাকি? আমি তো বড় হয়েছি, আমি সাবধানে থাকবো। নদীর আশেপাশে সাবধানে থাকবি, বুঝলি? ঠিক আছে মা,
চিন্তা করো না, আমি কি এখনো ছোট আছি নাকি? আমি তো বড় হয়েছি, আমি সাবধানে থাকবো। এরপর মায়া খাবার খাওয়া শেষ করে কিছুক্ষণ পর তার বাবার জন্য খাবার নিয়ে নদীর ধারে যেতে থাকে। রাজপ্রাসাদের রাজকুমার আবারও তার পোশাক ছেড়ে একটা সাধারণ নাগরিকের পোশাক পরে বাইরে বের হতে নেয়। এমন সময় রানী তাকে দেখে ফেলে। রানী রাজকুমারকে ডেকে বলেন, কি করছো কি রাজকুমার? তুমি আবারও এভাবে সাধারণ পোশাকে বাইরে যাচ্ছ? আমি তোমাকে না করেছি, এভাবে বাইরে যাবে না। মা, তুমি চিন্তা করো না, আমি বেশি দূরে যাব না, আমি পাশের গ্রামেই যাব। তোমার এই স্বভাবটা আমার একদমই পছন্দ না। আমি যেটা বলি তুমি সেটা একদমই শোনো না। তোমার যা ভালো লাগে তুমি তাই করো। মা, এবারের মতো যেতে দাও, আমার রাজকুমার হিসেবে বাইরে ঘুরতে ভালো লাগে না। রানী এবং রাজকুমার কথা বলছিলেন, এমন সময় রাজা সেখানে আসেন। কি হয়েছে কি? তোমরা মা ছেলে মিলে কি নিয়ে তর্ক করছো? আমাকে বলো, আমিও তোমাদের সাথে যোগ দেই। দেখুন, আপনার ছেলে আবারও সাধারণ নাগরিকের পোশাক পরে বাইরে যাচ্ছে। তাকে বোঝান এটা কত বিপজ্জনক। হ্যাঁ রাজকুমার, তোমার মা তো ঠিকই বলেছে। এই বয়সে আমাদের তো তোমাকে নিয়ে চিন্তা হবেই। তুমি কোথায় বাসায় থাকবে, ঘোরাফেরা করবে, তা না তুমি সাধারণ নাগরিকের পোশাক পরে বাইরে বাইরে ঘুরে বেড়াও। এটা কেমন স্বভাব হলো তোমার? বাবা শোনো, আমি তো আর শুধু শুধু বাইরে এভাবে ঘুরে বেড়াই না। তোমার পর রাজত্বটা কে দেখবে বলো তো? আমাকেই তো দেখতে হবে। এখন আমি প্রজাদের মধ্যে গিয়ে দেখতে চাই তাদের আসলে কিসের অভাব, কি করলে আমি একজন ভালো রাজা হতে পারবো। এজন্যই আমি সাধারণ নাগরিক হিসেবে বাইরে বাইরে ঘুরে বেড়াই। তুমিও রাজা হওয়ার আগে এভাবেই নাগরিকদের সকল দুঃখ কষ্টের কথা জেনে নিয়েছিলে। তুমি ঠিকই বলেছো। এখন তো আর আমি তোমাকে যুক্তিতে হারাতে পারবো না। রানী থাক, তুমি কিছুই বলো না, তাকে যেতে দাও। সে যথেষ্ট বড় হয়েছে এবং শক্তি বলও ভালোই আছে, সে নিজেকে রক্ষা করতে পারবে। রানী রাজার কথায় মোটেও খুশি হন না। সে সেখান থেকে চলে যায়। রাজকুমার আর কোনো কথা না বলে তার ঘোড়া নিয়ে সেই গ্রামের উদ্দেশ্যে যাত্রা করে, যেখানে সে প্রথমবারের মতো মায়াকে দেখেছিল। যাওয়ার পথে রাজকুমার খুবই খুশি ছিল। রাজকুমার মনে মনে ভাবছিল, মায়া, এবার যেভাবেই হোক আমি তোমার সাথে কথা বলবোই। তোমার সাথে কথা বলার জন্য আমার মন খুবই উতলা হয়ে আছে। রাজকুমার খুশি মনে মায়ার গ্রামের উদ্দেশ্যে যেতে থাকেন। অন্যদিকে মায়া তার বাবাকে খাবার দিতে যায়। বাবা, ঠিক সময় মতো খাবারটা খেয়ে নেবে। তুমি তো জানো, তুমি অসুস্থ হয়ে গেলে আমার আর মাকে দেখার মতো কেউ নেই। আরে তুই চিন্তা করিস না মা, আমি তো আসি। আমি ঠিক মতো খাইয়া লবো। তুই যাইয়া দুপুরে খাওন খাইয়া একটু ঘুমা, আর এদিক সেদিক ঘোরাঘুরি করিস না। ঠিক আছে বাবা, আমি এখন গেলাম। মায়া তার বাবাকে খাবার দিয়ে তার বাড়ির পথে রওনা হয়। সে হাঁটতে থাকে। এমন সময় নদীর কাছে একটা জায়গায় কিছু প্রজাপতি দেখতে পায়। মায়া প্রজাপতি দেখে সেখানে দাঁড়িয়ে যায়। সেই প্রজাপতিটাকে আরেকটু কাছ থেকে দেখার জন্য পা বাড়িয়ে দেয়। সেই প্রজাপতি দেখে এতই মুগ্ধ ছিল যে সে ভুলে যায় সে নদীর কিনারে দাঁড়িয়েছিল। হঠাৎ পা ফসকে সে নদীতে পড়ে যায়। মায়া সাঁতার জানতো না, এই জন্য চিৎকার করতে থাকে, বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমি সাঁতার জানি না, আমাকে নদী থেকে কেউ বাঁচাও। রাজকুমার নদীর ধার দিয়ে যাচ্ছিল, যেখানে সে মায়াকে প্রথমবার দেখেছিল, সেই নৌকার ঘাটের উদ্দেশ্যে। এমন সময় সে দেখতে পায় নদী থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসছে। আরে, নদী থেকে পড়ে গেল নাকি? আমার তো গিয়ে দেখা উচিত। রাজকুমার চুপ থাকতে পারে না, সে দৌড়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে। এরপর সে মায়াকে বাঁচিয়ে কিনারে নিয়ে আসে। ঠিক আছেন তো আপনি? কি হয়েছে আপনার? আপনি কিভাবে নদীতে পড়ে গেলেন? আমি একটা প্রজাপতি দেখছিলাম, হয়তো বেখেয়ালি হয়ে গিয়েছিলাম, এই জন্যই পা ফসকে নদীতে পড়ে গিয়েছি। ঠিক আছে, আপনি কিছু মনে না করলে আমি আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিই। আসুন আমার সাথে। না, তার দরকার নেই। আমার বাড়ি এখান থেকে একটু দূরে, আমি হেঁটে চলে যেতে পারবো। আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, আপনি তাহলে সাবধানে বাড়ি চলে যান। আপনি যদি কিছু মনে না করেন, আমি কি আপনার নামটা জানতে পারি? আমার নাম আকাশ। ঠিক আছে, আপনি তাহলে বাড়ি চলে যান, আমার একটু তাড়া আছে। রাজকুমার ঘোড়ায় চড়ে আবারও নৌকা ঘাটের উদ্দেশ্যে চলে যায়। মায়া সেখান থেকে বাড়ি আসতে থাকে আর মনে মনে ভাবতে থাকে,
আকাশ লোকটা ভারী ভালো, আমার জীবন বাঁচালো। অন্যদিকে রাজকুমার নৌকার ঘাটে বসে মায়ার অপেক্ষা করতে থাকে, কিন্তু সে জানতোই না যে একটু আগে সে যে মেয়ের জীবন বাঁচিয়েছে সেই তার মায়া। রাজকুমার অনেকক্ষণ অপেক্ষা করে চলে যায়। আমি আবার এখানে আসব। যে পর্যন্ত আমাদের দ্বিতীয়বার দেখা এবং কথা না হচ্ছে, আমি বারবার এখানে আসব। এরপর রাজকুমার রাজপ্রাসাদে চলে যায়। রাজকুমার কিছুটা মনমরা হয়ে প্রাসাদে ঘুরে বেড়াচ্ছিলেন। হঠাৎ তার সাথে কুসুমের দেখা হয়ে যায়। কুসুম রাজকুমারকে দেখে তার সাথে কথা বলতে যায়। রাজকুমার, কি হয়েছে আপনার? আপনাকে দেখে মনমরা মনে হচ্ছে। আরে কুসুম, তুমি রাজপ্রাসাদে কি করছো? কোনো কাজে এসেছিলে নাকি? হ্যাঁ, আমি আমার বাবার সাথে দেখা করতে এসেছি। এখন আপনার সাথে দেখা হয়ে গেল, তাই ভাবলাম একটু কথা বলি। আপনার কি খবর? আমি ভালোই আছি, তুমি তোমার খবর বলো। আপনাকে চিন্তিত মনে হচ্ছে। কোনো কারণে চিন্তিত হলে আমাকে বলতে পারেন, আমি তো আপনার বন্ধু। হ্যাঁ, তোমাকে বলা যেতেই পারে, কিন্তু এখন আর ইচ্ছে করছে না। অন্য কোনো একদিন তোমাকে সব খুলে বলবো। আজ আমি ক্লান্ত, কক্ষে গিয়ে বিশ্রাম নিতে চাই। ঠিক আছে রাজকুমার, পরে আবারও দেখা হবে। ভালো থাকবেন। এই বলে কুসুম সেখান থেকে চলে যায় তার বাবা মন্ত্রী মশাইয়ের সাথে দেখা করতে। কুসুম তার বাবার কাছে গিয়ে বলে, বাবা, তোমার পরিকল্পনা কত দূর? আমাকে আর কতদিন অপেক্ষা করতে হবে রাজকুমারকে বিয়ে করতে? চিন্তা করো না কুসুম, তোমার যত তারা তার থেকেও বেশি তারা আমার। তুমি রানী হলে সবচেয়ে বেশি উপকার আমারই হবে। আমি তোমাকে যে কোনো মূল্যে রানী বানিয়েই ছাড়বো। আমার মনে হয় তোমার আরেকবার রাজা মশাইয়ের সাথে কথা বলা উচিত। সে কথা আমি বলবো, তবে বারবার নিচে থেকে কথা বলতে কেমন দেখায় না? রাজামশাই এতে সন্দেহ করতে পারে। আমাদের এই কাজে রাজামশাই যেন কোনোভাবে সন্দেহ না করতে পারে, এদিকে লক্ষ্য রাখতে হবে। ঠিক কথাই বলেছো, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে আমরা তাড়াতাড়ি না করলে রাজকুমার অন্য কাউকে বিয়ে করে ফেলতে পারেন। কি বলছো কি তুমি? এমন কখনোই হতে পারে না। আমি ভালো করে জানি রাজকুমার আমাকে শুধু তার একটা ভালো বন্ধু মনে করেন। সে কখনোই আমাকে তার স্ত্রী হিসেবে পছন্দ করেননি। আজ রাজকুমারের সাথে আমার দেখা হয়েছে, আমার কেন যেন তার হাবভাব ভালো লাগলো না। এটা মোটেও সুখ হওয়ার বিষয় নয়। আমি খুব তাড়াতাড়ি রাজামশাইয়ের সাথে কথা বলার ব্যবস্থা করছি, তুমি নিশ্চিন্তে থাকো। কুসুম তার বাবার থেকে বিদায় নিয়ে রাজপ্রাসাদ ছেড়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে মায়া জঙ্গল থেকে কিছু কাঠ সংগ্রহ করছিল। কাঠ সংগ্রহ করতে গিয়ে মায়া ক্লান্ত হয়ে যায়। সে এক গাছের নিচে বসে একটু বিশ্রাম নেয়। এরপর বাকি কাজ শেষ করে জঙ্গল থেকে বাড়ি ফিরে আসে। কিন্তু মায়া কোনো কাজে ঠিক মতো মন দিতে পারছিল না। মায়াকে এই অবস্থায় দেখে মায়ার মা জিজ্ঞেস করে, কি হয়েছে রে? তুই কালকে থেকে কেমন যেন অন্যমনস্ক হয়ে আছিস। কেউ কি কিছু বলেছে তোকে? না মা, কিছু হয়নি। তোমাকে বলিনি, বললে তুমি আবার বাবাকে বলে দেবে। তাহলে বাবা আর কখনোই আমাকে একা একা ঘর থেকে বের হতে দিবে না। কি রে, কি হয়েছে? কিসের কথা বলছিস তুই? খুইলা বল আমারে সবকিছু মা। এরপর মায়া তার মাকে নদীতে পড়ে যাওয়ার ব্যাপারে সবকিছু খুলে বলে। এটা শুনে মায়ের মা খুব ভয় পেয়ে যায়। কি বলছিস কি? তোরে আমি কতবার বলছি তুই নদীর আশেপাশে যাবি না, তুই সাঁতার জানোস না। মা, তোমাকে বললাম তো, তুমি এটা নিয়ে বেশি কথা চিন্তা করো না। আমি এখন ঠিক আছি। আমাকে ওই লোকটা বাঁচিয়ে দিয়েছে। এখন ঠিক আসস। যদি ওই লোকটা সেখানে না আসতো তাইলে কি হইতো তোর? আমার মাইয়াটা হারাই যাইতো না? তরে সারা আমার আর তোর বাপের কে আছে বল? তরে কত কইরা কইছি একটু সাবধানে থাকবি। ঠিক আছে মা, ঠিক আছে। আজকের পর থেকে আমি আরো বেশি সাবধান থাকবো। নদীর আশেপাশে কোথাও যাব না। প্রাসাদ ছেড়ে কুসুম যখন তার বাড়ির উদ্দেশ্যে হাঁটছিল, তখন রানীর সাথে তার দেখা হয়ে যায়। রানী বাগানে হাঁটছিলেন, আর সে কুসুমকে দেখে তাকে ডেকে জিজ্ঞেস করে, আরে কুসুম নাকি?
কতদিন পর তোমাকে রাজপ্রাসাদে দেখলাম। কতদিন পর তোমাকে রাজপ্রাসাদে দেখলাম। এদিকে এসো, আমার সাথে একটু কথা বলো। হ্যাঁ রানী সাহেবা, আজ কয়েকদিন পর রাজপ্রাসাদে এসেছি। আমার বাবার সাথে দেখা করতে এসেছিলাম। আবার রাজপ্রাসাদে এলে আমার সাথে দেখা করবে, কেমন? এরপর কুসুম সেখান থেকে চলে যায়। বিকেল হলে মায়া তার স্বভাব মতোই বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে শুরু করে। সে হাঁটতে হাঁটতে তার গ্রামের একটা বিশাল গাছের নিচে এসে পড়ে। চারপাশে বিকেলের এক সুন্দর পরিবেশ বিরাজ করছিল। সূর্য ডুববে এমন একটা সময় হঠাৎ কেউ একজন মায়ার পেছন থেকে হেঁটে তার দিকে আসতে শুরু করে। মায়া কিছুটা ভয়ে ভয়ে পেছনে তাকায়। সে দেখতে পায় একজন বৃদ্ধ মহিলা তার দিকে এগিয়ে আসছে। বৃদ্ধ মহিলা মায়াকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে? আমি এখান থেকে পাশের গ্রামে যাব, কিন্তু তোমাদের এই গ্রাম থেকে বের হওয়ার রাস্তাটাই খুঁজে পাচ্ছি না। আপনি ভুল পথে এসেছেন। এখান থেকে উল্টো পথে গেলেই আপনি অন্য গ্রামে চলে যেতে পারবেন। এই রাস্তা ধরে সোজা যাবেন, কোথাও কোনো মোড় নেবেন না, তাহলেই পাশের গ্রামে চলে যাবেন। তোমাকে ধন্যবাদ। তবে তোমার নাম কি মা? আমার নাম মায়া, আমি এই গ্রামেই থাকি। মায়া, ঠিক আছে, আমি এখন চলি তাহলে। এই বলে বুড়ি মহিলা আর কোনো কথা না বলে হাঁটতে শুরু করে। মায়া কিছুক্ষণ সেই বুড়ো মহিলাকে দেখতে পায়। হঠাৎ সে লক্ষ্য করে বৃদ্ধ মহিলা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। তাকে আর দেখতে পাওয়া যাচ্ছে না। মায়া বুঝতেই পারে না সেই বুড়ো মহিলাটা কিভাবে অদৃশ্য হয়ে গেল। আরে, আমি তো এইমাত্র বুড়ো মহিলাকে এদিকে যেতে দেখলাম। হঠাৎ করে সে কোথায় হারিয়ে গেল? বুড়ো মহিলা কি কোনো জাদুকর নাকি কোনো খারাপ লোক? কিছু বুঝতে পারছি না। আমার দ্রুত বাড়ি চলে যাওয়া উচিত। মায়া ভয় পেয়ে বাড়ি চলে যায়। সে তার মা বাবা কাউকেই কিচ্ছু বলে না। অন্যদিকে মন্ত্রী আবারও রাজা মশাইয়ের কাছে যায়। রাজা মশাই মন্ত্রীকে দেখে বলতে শুরু করে, এসো মন্ত্রী, এসো। তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল, তবে সেগুলি পরে। আমি আগে আমার ছেলের সম্পর্কে কিছু কথা বলতে চাই। রাজামশাই, আপনি তো আমার মনের কথাই বলে দিলেন। আমিও রাজকুমার সম্পর্কে কিছু কথা বলতে এসেছিলাম। তাই নাকি? তুমি আগে বলো তোমার কথা, আমি না হয় পরে বলছি। আমার মনে হয় রাজকুমার যেভাবে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছেন সেটা তার জন্য খুবই বিপজ্জনক, আর তাকে এই পথ থেকে যেভাবেই হোক আটকাতেই হবে। সেটা আসলেই চিন্তার বিষয়, কিন্তু কিভাবে আটকাবো বলো? কোনো বুদ্ধিই তো আমার মাথায় আসছে না। আমার মনে হয় বিয়ে হয়ে গেলে তার এই সবকিছুই ঠিক হয়ে যাবে। সংসার হবে, দায়িত্ব হবে, ছেলে ঘরে থাকাও শিখে যাবে। এই চিন্তা তো আমার মাথায় আগে থেকেই ছিল। আর তুমি যখন থেকে কুসুমের কথা বলেছো, তখন থেকে আমি আর রানী কুসুমের সাথে আমার ছেলের বিয়ে দেওয়ার কথা চিন্তা করছি। তোমার আপত্তি না থাকলে আমরা কুসুমের সাথে রাজকুমারের বিয়ের বিষয়টা খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করতে চাই। এ তো আমার সৌভাগ্যের কথা, আমার কেন আপত্তি থাকতে যাবে? রাজকুমারের মতো এত ভালো ছেলে আমার মেয়ে কুসুমের জন্য আর হতেই পারে না। মন্ত্রী মনে মনে অনেক খুশি হয়। রাজা মশাইও খুশি হন এটা ভেবে যে তার ছেলের বিয়ে ঠিক হতে চলেছে। সন্ধে হলে মন্ত্রী বাড়ি চলে যায়। মন্ত্রীকে দেখে তার মেয়ে কুসুম এগিয়ে এসে জিজ্ঞেস করে, বাবা, তুমি কি কিছু বলতে পেরেছো রাজা মশাইকে? উনি কি আমার সম্পর্কে কিছু বলেছেন? হ্যাঁ মা, হ্যাঁ, শান্ত হয়ে বসো, সব বলছি। বাবা, তুমি জানো আজকে আসার পথে রানী মায়ের সাথে দেখা হয়েছিল। উনি তো আমার অনেক প্রশংসা করলেন। এটা তো খুব ভালো কথা। আমিও রাজামশাইয়ের কানে আরেকবার তোমার কথা তুলেছি। রাজামশাই বললেন তিনি রাজকুমার এবং তোমার বিয়েটা খুব তাড়াতাড়ি সম্পন্ন করতে চান। কুসুম এই কথা শুনে খুব খুশি হয়। সে দৌড়ে তার ঘরে চলে যায়। অন্যদিকে রাজা এবং রানী একসাথে বসে গল্প করছেন। রানী রাজাকে বলেন,
শুনুন রাজা মশাই, কয়েকদিন যাবতই দেখছি সে তো কেমন মন মরা হয়ে থাকে। তুমি ঠিকই বলেছো। এমনিতে ছেলেটা বারবার রাজ্যের সাধারণ নাগরিকের বেশে ঘুরে ফিরে বেড়ায়, এতে আমার খুবই চিন্তা হয়। রাজ্যের ভার মাথায় এলে আমার ছেলেটা যদি ঘরমুখ হয়। তুমি চিন্তা করো না, চিন্তা করে তোমার শরীর আরো খারাপ হবে। এখন চলো ঘুমিয়ে পড়ি, কাল সকালে রাজকুমারের সাথে কথা বলবো। না না, রাজকুমারকে এখনই কিছু বলার দরকার নেই। এমনিতেই ছেলের মতি গতির কোনো ঠিক নেই, হয়তো লজ্জা পেয়ে আবার উল্টাপাল্টা কিছু করে বসবে। রাজা রানীর কথা মেনে নেয়। এরপর তারা ঘুমানোর জন্য তাদের কক্ষে চলে যায়। অন্যদিকে মায়া এবং তার মাকে মায়ার বাবার জন্য অপেক্ষা করতে দেখি। এত রাত হইয়া গেল, এখনো তো তোর বাপ আইতাছে না। তোর বাপ আজকে আইতে এত দেরি করতাছে কেন? তুমি চিন্তা করো না তো, বাবা নিশ্চয়ই বেশি মাছ ধরার জন্য এখনো নদীতে রয়ে গেছেন, চলে আসবে তিনি। তুমি ঘুমিয়ে পড়ো, আমি বাবার জন্য অপেক্ষা করছি। না রে, আমি ঘরে গেলেও আমার ঘুম আইব না। তোর বাপে আসুক, একলগে খাইয়া তারপরে ঘুমামো। ঠিক আছে, তুমি তাহলে এখানে অপেক্ষা করো, আমি একটু সামনে এগিয়ে দেখে আসছি। কোনো দরকার নাই, এই রাইতের বেলা নদীর ওই দিকে যাওয়ার কোনো দরকার নাই। তোর বাপ এখনই আইয়া পড়বো, বইয়া থাক আমার লগে। মায়া এবং মায়ার মা বসে মায়ার বাবার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর মায়ার বাবা মাছ ধরে বাড়ি ফিরতে থাকে। তখন অনেক রাত হয়েছে। আজ অনেকগুলি মাছ ধরতে পারছি। সকাল সকাল বাজারে বেচলে মেলা টাকা পাবো। এই টাকা দিয়ে আমার মাইয়ার একটা সুন্দর জামা কিনা দেব। কতদিন ধইরা মাইয়া আমার পুরান জামাটা পরে। এই ভেবে মায়ার বাবা বাড়ি চলে আসেন। বাড়ি এসে দেখতে পায় তার স্ত্রী এবং মেয়ে তার জন্য চিন্তিত হয়ে অপেক্ষা করছে। আরে তোমরা দুইজন ঘরের বাইরে কি করো? খাওয়া দাওয়া কইরা ঘুমায় গেলা না কেন? আমার আসতে দেরি হয়েছে দেখে কি বসে থাকা লাগবো? আরে তুমি এত দেরি করলা কেন? তোমারে রাইখা কি কোনোদিন আমরা খাবার খাইছি? হ্যাঁ বাবা, তুমি এত দেরি কেন করলে? তুমি তো জানো তুমি দেরি করলে আমাদের চিন্তা হয়। আরে আজকে মাছ ভালোই উঠতেছিল, এজন্যই ভাবলাম প্রতিদিন তো আর এত মাছ ওঠে না। কালকে বাজারে তাড়াতাড়ি যাইতে হবে। এখন চলো খাবার খাইয়া ঘুমায়া যাই, সকালে তাড়াতাড়ি উঠতে হইব। এরপর তারা সকলেই ঘরে চলে যায়। ভোর হলে মায়ার বাবা মাছ নিয়ে বাজারে চলে যায় বিক্রি করতে। অন্যদিকে রাজকুমার ঘুম থেকে উঠেই সিদ্ধান্ত নিয়ে নেয়। আজ শেষবারের মতো আমি সেই নদীর ঘাটে যাব। আর যদি মায়ের সাথে দেখা না হয় তাহলে বুঝবো সে কখনো আমার ভাগ্যেই ছিল না। এই ভেবে রাজকুমার সাধারণ নাগরিকের পোশাক পরে নেয়। কক্ষ থেকে বের হওয়ার আগে সে চিন্তা করতে থাকে, কিন্তু আমি তো মাকে আগেই বলেছি শেষবারের মতো কাল বাইরে বের হব। আজ আবার বের হতে দেখলে মা নানান ধরনের প্রশ্ন করবেন। এর চাইতে বরং আমি পেছনের দরজা দিয়ে পালিয়ে যাই। রাজকুমার পেছনের দরজা দিয়ে পালিয়ে বাইরে চলে যায়। অন্যদিকে রাজা এবং রানী ভোর হতেই রাজকুমারের সাথে কথা বলার জন্য তার কক্ষে যায়। রাজা এবং রানী দেখতে পায় রাজকুমার কক্ষে নেই। আরে রানী, তুমি কি রাজকুমারকে দেখেছো? সে তো তার কক্ষে নেই, কোথাও কি গিয়েছে? আমি তো কিছুই জানি না, আমি তো জানি সে তার কক্ষেই আছে। তুমি রাজপ্রাসাদের অন্য দিকটা একটু খুঁজে দেখো, তার তো এই সময়ে কাউকে কিছু না বলে বাইরে যাওয়ার কথা না। এই বলে রাজা মশাই রাজকুমারকে বাগানে খুঁজতে গেলেন। অন্যদিকে রানীও তাকে রাজপ্রাসাদের অন্য কক্ষগুলোতে খুঁজতে লাগলেন, কিন্তু তারা কেউই রাজকুমারকে খুঁজে পেলেন না। রাজকুমার ঘোড়ায় চড়ে মায়ার গ্রামে চলে যায়। সে নদীর ধারে বসে বসে মায়ার জন্য অপেক্ষা করতে থাকে। আজ যেন মায়ের সাথে দেখা হয় আমার। হে সৃষ্টিকর্তা, তুমি দেখো। অন্যদিকে মায়ার বাবা বাজারে মাছ বিক্রি করে ভালোই লাভ করে। সেই টাকা দিয়ে সে একটা নতুন জামা কিনে তার মেয়ের জন্য নিয়ে আসে।
মায়া কই রে, আমার মাইয়াটা কই? এই দেখ কি নিয়ে আইছি তোর জন্য। মায়া বাবার আওয়াজ পেয়ে ঘর থেকে বের হয়। সে দেখতে পায় তার বাবার হাতে একটা সুন্দর জামা। কি হয়েছে বাবা? আর এই সুন্দর জামা এটা কার জন্য? আরে আর কার জন্য, আমার মাইয়া তো একটাই, আর সেটা হইলি তুই। তোর জন্যই আনছি। যা জামাটা পরে আয়, এরপর আমি তোরে নিয়ে নৌকা পর্যন্ত যাব। মায়া খুশি হয়ে তার বাবার কাছ থেকে সেই নতুন জামা নিয়ে নেয়। এরপর নতুন জামা পরে বাইরে বের হলে মায়ার মা এবং বাবা দুজনেই খুব খুশি হয়। মাইয়াটা দেখতে দেখতে কত বড় হইয়া গেছে, তোমারে কত কইরা কই একটা পোলা দেহ। মাইয়াটারে এবার একটা বিয়া দাও। আমি আমার মাইয়ারে এত তাড়াতাড়ি বিয়া দিব না। আমার মাইয়ারে বিয়া দিলেই আমার কাছ থেকে দূরে সরে যাইব। থাকুক আর কয়টা দিন আমার লগে। হ্যাঁ বাবা, তুমি মায়ের কথা একদম শুনবে না। সে শুধু চায় আমাকে বিয়ে দিয়ে বাড়ি থেকে তাড়াতে। এখন চলো, আমি তোমাকে ঘাট পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। এরপর মায়া তার বাবার সাথে ঘাট পর্যন্ত তাকে এগিয়ে দিতে যায়। তার বাবা নৌকায় করে মাছ ধরতে নদীতে চলে যায়। মায়া কিছুক্ষণ ঘাটে বসে গান গাইতে থাকে। রাজকুমার দূর থেকে মায়াকে দেখতে পায়। আরে এই তো মায়া, কি সুন্দর গান গাইছে। আজকে যেভাবেই হোক মায়ের সাথে কথা বলতেই হবে আমাকে। এমন সময় মায়া দূর থেকে দেখতে পায় সেই লোককে, যে তাকে ওই দিন নদীতে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছিল। অন্যদিকে রাজকুমারও মায়ার চেহারা দেখার জন্য সেদিকে এগুতে থাকে। তারা দুজন মুখোমুখি হলে মায়া বলতে শুরু করে, আপনাকে ঠিকমতো ধন্যবাদও দেওয়া হয়নি সেদিন। আমি চিন্তাও করতে পারিনি আপনার সাথে আবারও দেখা হয়ে যাবে। রাজকুমার মায়াকে দেখে চিনতে পারে। আরে আপনি তো সে যাকে আমি ওই দিন নদী থেকে বাঁচিয়েছিলাম। রাজকুমার মনে মনে চিন্তা করতে থাকে, আচ্ছা উনি তাহলে মায়া, যে এত সুন্দর করে গান গায়। আমার তো গতকালই ওনার সাথে দেখা হয়েছে, আমি তাকে চিনতেই পারিনি। কি চিন্তা করছেন আপনি? চলুন, আজকে আপনি আমার সাথে আমাদের বাড়িতে যাবেন। আমি আমার মাকে আপনার সম্পর্কে সবকিছু বলেছি। সে আপনাকে আপ্যায়ন করতে চায়। ঠিক আছে চলুন, এ তো আমার সৌভাগ্য। আর হ্যাঁ, আপনি কিন্তু খুব ভালো গান গান। আরে, আপনি আমার গানও শুনেছেন? মায়া খুবই লজ্জা পায় এই কথা শুনে। এরপর রাজকুমার কোনো আপত্তি না করে মায়ার সাথে তার বাড়িতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। মায়া এবং রাজকুমার বাড়ির পথে হাঁটতে হাঁটতে গল্প করতে থাকে। মায়া এবং রাজকুমার মায়ার বাড়ির পথে হাঁটতে থাকে। রাজকুমার জিজ্ঞেস করেন, আপনি কি এভাবে সবসময় নদীর পাড়ে এসে গান গান? না, আবারও আপনি গানের কথা বলে আমাকে লজ্জা দিচ্ছেন। আমি এমনিতেই গান গাই, তেমন পারি না, আর সুরও নেই। না, আপনার গানটা আমার খুব ভালো লেগেছে। আপনার কি কোনো কারণে মন উদাসীন? কারণ আপনার গানের মধ্যে এক ধরনের উদাসীনতা আছে। রাজকুমারের কথা শুনে মায়া একটু অবাকই হয়। আপনি আমার সম্পর্কে এত কিছু খেয়াল করেছেন? আমি নদীর পাড়ে এলে কেন যেন একটু অন্যমনস্ক হয়ে যাই। মনে হয় এই নদীর সাথে আমার কোনো একটা টান আছে। রাজকুমার এই কথা শুনে হেসে ফেলে আর বলে, কি বলছেন? যার নদীর সাথে টান আছে সে কিনা নদীতে ডুবে মরতে বসেছিল? আর বলবেন না, আমি সাঁতার শিখতে চেয়েছিলাম, কিন্তু আমার বাবা আর মা কখনোই আমাকে নদীতে যেতে দিতেন না। এমনকি আমি যে নদীর পাড়ে বসে গান গাই, এটা আপনি ভুলেও আমার মাকে বলবেন না। সে এসব একদমই পছন্দ করে না। আপনি যা বলবেন তাই হবে, আপনি এসব নিয়ে চিন্তা করবেন না। এরপর তারা মায়ার বাড়িতে চলে যায়। অন্যদিকে রাজপ্রাসাদের রানী ও রাজা খুবই চিন্তিত হয়ে পড়েন। রাজা মশাই, কি করছেন কি আপনি? সকাল থেকে আমার ছেলেকে আমি খুঁজে পাচ্ছি না। আপনি এখনো কাউকে ডেকে আমার রাজকুমারের খোঁজ কেন দিতে পারছেন না? আহা রানী, তুমি এত চিন্তিত হবে না। তোমার জন্য উত্তেজনা ঠিক নয়। তুমি একটু শান্ত হয়ে বসো। আমাদের রাজকুমার এদিকেই কোথাও আছে। তাকে আমরা নিশ্চয়ই খুব তাড়াতাড়ি খুঁজে পেয়ে যাব। যাই করুন, আমার ছেলেকে আমার কাছে এনে দিন আপনি। এভাবেই রাজা এবং রানী দুজনেই খুব চিন্তা করতে থাকে। এমন সময় মন্ত্রী মশাই তাদের কক্ষে প্রবেশ করে।
মন্ত্রীকে দেখে রাজা বলেন, ভালো করেছো মন্ত্রী, তুমি এসেছো। রাজকুমারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তোমার কি কোনো ধারণা আছে রাজকুমার কোথায় যেতে পারে? কি বলছেন কি? আমি তো এই বিষয়ে কিছুই জানি না। আমি তো ভেবেছিলাম রাজকুমার প্রাসাদেই আছে। আমি এইমাত্র প্রাসাদে এলাম। কি বলছো মন্ত্রী তুমি? তুমিও কিচ্ছু জানো না? আমার এখন অনেক চিন্তা হচ্ছে। মন্ত্রী সেই কক্ষ থেকে বেরিয়ে চিন্তা করতে থাকে আর তার বাড়ির উদ্দেশ্যে যেতে থাকে কুসুমকে ডেকে আনার জন্য। কি হলো? রাজকুমার এমন কেন করছে? রাজকুমার বাড়ি ছেড়ে কোথায় গেলেন? মা কুসুম, কোথায় তুমি? একটু বাইরে এসো। কুসুম তার বাবার আওয়াজ শুনে বাইরে বেরিয়ে আসে। বাবা, তুমি তো এইমাত্র রাজপ্রাসাদে গেলে, আবার ফিরে এলে, কিছু হয়েছে নাকি? শোনো, রাজপ্রাসাদে রাজকুমারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি কি এই ব্যাপারে কিছু জানো? না বাবা, আমি তো এ ব্যাপারে কিছুই জানি না। যা চিন্তা করেছিলাম সেটাই হলো। তুমি রাজকুমারের ব্যাপারে কিছুই জানো না, এটা বললে তেমন সমস্যা হওয়ার কথা না। এরপর কুসুম মন্ত্রীর সাথে রাজপ্রাসাদে যাওয়ার জন্য তৈরি হয়। অন্যদিকে মায়া আর রাজকুমার মায়ার বাড়িতে পৌঁছায়। মায়ার মা তো তার সাথে একটা পুরুষকে দেখে অবাক হয়। কি রে, তুই গেলি কখন? এতক্ষণ সময় দেরি করে আইলি, আর সাথে এই পোলাটা কেরা? মা, আমি তোমাকে বলেছিলাম না আমি নদীতে পড়ে গিয়েছিলাম, আর সেখান থেকে আমাকে যে লোকটা বাঁচিয়েছেন ইনি সেই ভদ্রলোক। এই কথা শুনে মায়ের মা খুব খুশি হয়। আরে আরে, ভিতরে আসো বাবা। বাইরে কি করতাছো? তুমি আমাগো একমাত্র মাইয়ার জীবন বাঁচাইছো। তোমারে ঠিক মতো ধন্যবাদটাও দেয় নাই। আসো আসো, আমি নিজের হাতে বোয়াল মাছ রান্না কইরা তোমারে খাওয়ামো। আসো, এখানে বসো। এ তো ভারী ভালো খবর। টাটকা মাছ খেতে পেরে আমি খুবই খুশি হব। এই বলে রাজকুমার মায়ার মায়ের নিমন্ত্রণ সাদরে গ্রহণ করেন। মায়ার মা সেখান থেকে চলে যায় এবং রান্নার কাজ করতে থাকে। আপনি কিছু মনে করবেন না, আমাদের এই গরিব ঘরে আপনাকে জোর করে নিয়ে এলাম। আমার মা খুব ভালো রান্না করেন। আপনি আমাকে লজ্জায় ফেলছেন। এভাবে কেন বলছেন? আপনার মা আমার জন্য নিজ হাতে রান্না করবে, এটাই তো আমার জন্য বিশাল পাওয়া। রাজকুমার এবং মায়া গল্প করছিলেন। এমন সময় মায়াকে তার মা রান্নাঘর থেকে ডাকে। কই রে মায়া, একটু পাকঘরে আয়, সাহায্য কর। খাবার তো তাড়াতাড়ি তৈরি করতে হইব রে। ভালো পোলাটা খাড়ায়া আছে। আপনি কিছু মনে করবেন না, আপনি এখানে বসে বিশ্রাম করুন, আমি এক্ষুনি খাবার নিয়ে চলে আসছি। রাজকুমার অপেক্ষা করতে থাকে। এমন সময় রাজকুমার দেখতে পায় কিছু সিপাহী ছুটে আসছে। সিপাহীদের দেখে রাজকুমার মায়ার বাড়ি থেকে বের হয়ে তাদের কাছে যায়। সিপাহী দুজন সেখানে দাঁড়িয়ে কথা বলতে শুরু করে। শুনেছো কি হয়েছে? সকাল থেকে রাজকুমারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাজা এবং রানী এতে খুবই চিন্তিত। তার জন্যই তো আমাদের এত কাজ বেড়েছে। মানে তো রাজকুমারকে দেখা যাচ্ছে না। রানী মায়ের না জানি কি অবস্থা। রাজকুমারের অন্তত আমাদের রানী মায়ের কথা চিন্তা করা উচিত ছিল। এই বলে সিপাহী দুজন সেখান থেকে চলে যায়। রাজকুমার সিপাহীদের কথা শুনে খুবই চিন্তিত হয়ে পড়েন। আরে, আমি তো ভুলে গিয়েছিলাম। প্রাসাদে কাউকে কিছু না বলেই চলে এসেছি। আমার এখনই প্রাসাদে ফিরে যাওয়া উচিত। রাজকুমার চিন্তা করে ফেলে সে রাজপ্রাসাদে ফিরে যাবে। এমন সময় তার মায়ার কথা মনে হয়। রাজকুমার মায়ার বাড়ির দিকে তাকিয়ে বলে, মায়া, আমাদের আবার দেখা হবে। আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে কোনো কিছু না বলেই চলে যেতে বাধ্য হচ্ছি। রাজকুমার আর কাউকে কিচ্ছু না বলে সেখান থেকে তার ঘোড়া নিয়ে রাজপ্রাসাদে চলে যায়। অন্যদিকে মন্ত্রী মেয়ে কুসুমও রাজপ্রাসাদে যায়। রানী কুসুমকে ডেকে জিজ্ঞেস করে, কুসুম, তুমি তো আমার ছেলের সবচেয়ে ভালো বন্ধু। বলো তো, আমার রাজকুমার কোথায় আছে? তোমাকে কিছু বলে গেছে? রানী সাহেবা, রাজকুমারের সাথে কালকের পর তো আমার আর দেখা হয়নি। সে তো আমাকে কিছুই জানায়নি। এই কথা শুনে রানী খুবই চিন্তায় পড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই রাজপ্রাসাদে চলে যায়। রাজকুমারকে দেখে রানী খুব খুশি হয়। রাজকুমার, কোথায় ছিলে তুমি? সকালে কাউকে কোনো কিছু না বলেই এভাবে গায়েব হয়ে গেলে কেন? তুমি জানো তোমার জন্য আমার কত চিন্তা হচ্ছিল? হ্যাঁ রাজকুমার, এটা তোমার কেমন কথা বলো তো? তোমার মা তোমার জন্য অস্থির হয়ে আছেন। এভাবে কাউকে কোনো কিছু না বলে কোথায় গিয়েছিলে তুমি? আমাকে ক্ষমা করবেন, আমি আসলে একটা বড় ভুল করে ফেলেছি। আমি বুঝতে পারিনি আমার ফিরতে এত সময় লাগবে, বা আপনারা আমার জন্য এত চিন্তিত থাকবেন।
সেসব কথা পরে হবে। আগে বলো, তুমি আবারও এই সাধারণ নাগরিকের পোশাকে রাজ্য ঘুরতে বেরিয়েছিলে? আমাকে ক্ষমা করে দিন, আমি আসলে আপনাদের বলে দুশ্চিন্তায় ফেলতে চাইনি। আমি ভেবেছিলাম হয়তো আমার রাজপ্রাসাদে না থাকার ব্যাপারটা জানার আগেই আমি ফিরে আসতে পারবো।